সো ফ্লো নেটওয়ার্ক থেকে শুরু করি, জাস্ট একটু রিভাইজ করে যাই। আজকে আমাদের ফ্লো নেটওয়ার্ক শেষ হয়ে যাবে। স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছে। আচ্ছা, হ্যাঁ, আমার ইন্টারনেটে প্রবলেম একটু সমস্যা আছে এমআইএসটির। কোথাও যদি মিস করেন আমাকে একটু জানায়েন, ঠিক আছে? এখন কি শোনা যায় কথা নাকি এখনো কেটে কেটে আসে? আপনার অডিও ক্লিয়ার না স্যার। আচ্ছা, এখনো এখনো কথা ক্লিয়ার হয় নাই? না স্যার। আচ্ছা, এখন একটু বলবেন আমার কথা ক্লিয়ার কিনা? না স্যার। Okay. আচ্ছা দেখেন, সো আমরা আজকে ফ্লো নেটওয়ার্ক শেষ করব, ঠিক আছে? আজকে ফ্লো নেটওয়ার্ক শেষ হয়ে যাবে। তো দেখেন, ফ্লো নেটওয়ার্কটা আমরা একটু রিভাইজ করি যতটুকু পড়ছিলাম। সো আমরা প্রথমেই বলছিলাম যে ফ্লো নেটওয়ার্ক আসলে কিছুই না, ঠিক আছে? একটা ডিরেক্টেড গ্রাফ। সো ডিরেক্টেড গ্রাফের কিছু প্রপার্টি থাকলে আমরা জাস্ট তাকে ফ্লো নেটওয়ার্ক বলি, ঠিক আছে? সো ইটস বেসিক্যালি ডিরেক্টেড গ্রাফ। সো প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা এজের হচ্ছে একটা নন নেগেটিভ ওয়েট থাকে সি, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটি। ওয়েটটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটি, তাই না? সো ক্যাপাসিটিটাকে বলি যে একটা লাইনের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটুকু পানি ফ্লো হতে পারবে, এরকম একটা জিনিস বলতে যাচ্ছিলাম। যে ক্যাপাসিটির বেশি ফ্লো হতে পারে না, ক্যাপাসিটির বেশি যদি ফ্লো হয় ধরে নিই যে আমরা পাইপ ফেটে যাই, ঠিক আছে? সো এখানে আমরা ফ্লো নেটওয়ার্কের প্রত্যেকটা ভার্টেক্স কে বলি নোড, আর এজ গুলাকে বলি হচ্ছে লিংক, ঠিক আছে? সো এরপরে হচ্ছে দুইটা স্পেশাল নোড থাকে, একটা সোর্স এবং সিঙ্ক। সো সোর্স মানে হচ্ছে যে হচ্ছে পানির সাপ্লাইয়ার, সেখান থেকে সব পানি বের হয়, কোনো ঢোকে না, তার মানে হচ্ছে নো ইন ডিগ্রি। ইন ডিগ্রি মানে তো বুঝেন যে কোনো ইন মানে ভার্টেক্স ঢুকে নাই, সো ইন ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো, তাই না? ইন ডিগ্রি মানে তো বুঝেন, তাই না? ধরেন এই যে একটা, হ্যাঁ, নর্মাল যদি গ্রাফ চিন্তা করেন, আনডিরেক্টেড গ্রাফ, এই গ্রাফের সাথে সাপোজ এই ভার্টেক্সের সাথে 4টা এজ কানেক্টেড, তার মানে এর ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। মানে একটা গ্রাফের সাথে কতগুলা এজ কানেক্টেড থাকে সেটাকে বলে, সরি, একটা ভার্টেক্সের সাথে কতগুলো এজ কানেক্টেড থাকে সেটাকে বলে ওই ভার্টেক্সের ডিগ্রি। সো এটা আনডিরেক্টেড এর ক্ষেত্রে। আর যদি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ হয়, সাপোজ ডিরেক্টেড গ্রাফে তার প্রত্যেকটা এজ এর ডিরেকশন আছে, তাই তো? সো যদি হচ্ছে এখানে এটা যদি ডিরেক্টেড গ্রাফ হয় তার মানে তখন শুধু ডিগ্রি বলে না, বলে ইন ডিগ্রি ভার্সেস আউট ডিগ্রি। সো এইখানে দুইটা এজ হচ্ছে ভার্টেক্সের দিকে ঢুকছে আর একটা এজ বের হয়ে গেছে, তার মানে আউট ডিগ্রি হচ্ছে 1 আর ইন ডিগ্রি হচ্ছে 2, ঠিক আছে? সো সোর্স হচ্ছে এমন একটা ভার্টেক্স যার কোনো ইন ডিগ্রি নাই, মানে সেখানে কোনো পানি এসে ঢুকে না, খালি পানি বের হয়। সো এখানে এস হচ্ছে সোর্স আর টি হচ্ছে সিঙ্ক, যেখানে হচ্ছে সব পানি এসে ঢোকে, মানে সব ইন ডিগ্রি, কোনো আউট ডিগ্রি নাই। আচ্ছা, আর ফর ইচ লিঙ্ক আমরা এটা বলছিলাম যে কোনো লিঙ্কেই ফ্লো কখনো জিরোর চেয়ে কম হবে না, মানে নেগেটিভ ফ্লো সম্ভব না, আবার হচ্ছে ক্যাপাসিটির বেশিও ফ্লো সম্ভব না, ঠিক আছে? তো এরপর আমরা বলছিলাম যে একটা ফ্লো নেটওয়ার্ক কনসিস্টেন্ট কিনা এটা যদি আমি চেক করতে বলি, সো কোন একটা ফ্লোর কনসিস্টেন্সি চেক করার ফর্মুলা হচ্ছে এইটা। সো কোনো একটা পার্টিকুলার, মানে এটা হচ্ছে লাইক কার্শফ ফর্মুলার মতো, যে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্সে যতটুকু ফ্লো ইন হবে ততটুকুই ফ্লো আউট হইতে হবে, ঠিক আছে? সো এর চেয়ে বেশি হওয়া যাবে না। সো আমরা যদি এখানে V1 কে চিন্তা করি, যে কোনো একটা ভার্টেক্সের জন্য যদি এই রুল ফেল করে তার মানে পুরো নেটওয়ার্কটা ইনকনসিস্টেন্ট। সো এখানে V1 এর জন্য, যে V1 এ অ্যাকচুয়ালি ফ্লো ঢুকছে হচ্ছে 11 কিন্তু বের হইতে পারছে হচ্ছে 28-15, ঠিক আছে? তার মানে এটা ইনকনসিস্টেন্ট। সো কনসিস্টেন্ট করার জন্য এই যে পরবর্তীতে কনসিস্টেন্ট করে রাখলাম। সো একটা নেটওয়ার্ক কনসিস্টেন্ট কিনা এটার জন্য আপনাকে প্রত্যেকটার ফ্লো ইন, প্রত্যেকটা ভার্টেক্সের ফ্লো ইন ফ্লো আউট বের করতে হবে এক্সেপ্ট সোর্স এবং সিঙ্ক, ঠিক আছে? এবং আপনাকে এটা দেখাইতে হবে, সাপোজ ধরেন এই নেটওয়ার্কটা কনসিস্টেন্ট কিনা, আপনাকে যদি এরকম একটা পরীক্ষা কোশ্চেন করি কনসিস্টেন্ট কিনা, তার মানে দেখেন সোর্স থেকে ফ্লো আউট হচ্ছে 11
প্লাস 0 ইজ ইকুয়াল টু 11, আবার সিঙ্কে ফ্লো ইন হচ্ছে 7 প্লাস 4, এই যে 7 প্লাস 4 ইজ ইকুয়াল টু 11। এদের ক্ষেত্রে খালি ইন আর আউট হিসাব করতে হবে, মানে আইদার ইন আইদার আউট, সোর্সের ক্ষেত্রে আইদার আউট, আর সিঙ্কের ক্ষেত্রে শুধু ইন। আর বাকি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য এই যে সাপোজ V1 এর জন্য ইন কত, ইন হচ্ছে 11, আউট কত, আউট হচ্ছে এই যে 4 আর 7 11, ঠিক আছে। তো আউট হচ্ছে 4 প্লাস 7 ইজ ইকুয়াল টু 11। এরপর V2 এর জন্য কত ইন হলো, ঠিক আছে। V2 এর জন্য ইন হচ্ছে 0, এই দেখেন কোনো ঢুকে নাই না, এই যে 0 প্লাস 4, এই যে এখান দিয়ে ঢুকছে। সো ইন হচ্ছে 0 প্লাস 4, আর আউট হচ্ছে এই যে শুধু এই লাইন দিয়ে 4, ঠিক আছে। সো আউট হচ্ছে 4। সো এরকম প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য আপনাকে লিস্ট ডাউন করে দিতে হবে যে ইন কত আউট কত। সো প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য যদি ইন আউট সেম হয় এবং সোর্স থেকে যে পরিমাণ ফ্লো বের হয়েছে সেটাই যদি সিঙ্কে ঢুকে, তার মানে হচ্ছে ফ্লো নেটওয়ার্কটা কনসিস্টেন্ট। আর যে কোনো একটার জন্য যদি ভায়োলেট করে তার মানে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। সো এই ধরনের কোশ্চেন আপনি পরীক্ষায় পেতে পারেন যে একটা ফ্লো নেটওয়ার্ক মানে কারেক্ট অবস্থায় আছে কি নাই। সো এখন এই নেটওয়ার্কটা কনসিস্টেন্ট। সো টোটাল ফ্লো ইন, এই যে যেটা বলতেছিলাম যে সিঙ্কে যতটুকু ঢোকে সোর্স থেকে ঠিক ততটুকু বের হয়। আর আরেকটা প্রপার্টি আমরা পড়ছিলাম যে টোটাল ফ্লো, একটা নেটওয়ার্কের টোটাল ফ্লো হচ্ছে সিঙ্ক থেকে যতটুকু পানি বের হইলো টোটাল, এই যে এখান থেকে 11 লিটার পানি বের হইলো, অথবা সোর্স থেকে যতটুকু পানি বের হইলো সিঙ্কে, অথবা সিঙ্কে যে যতটুকু পানি ঢুকবে সেটাই হচ্ছে ওই নেটওয়ার্কের টোটাল ফ্লো। সো এই নেটওয়ার্কের টোটাল ফ্লো হচ্ছে 11, এই যে 11 বের হয়েছে, সেই 11ই সিঙ্কের মধ্যে দিয়ে ঢুকছে, মাঝখানে খালি ডিস্ট্রিবিউশন হয়েছে। সো এই ছিল আমাদের ফ্লো নেটওয়ার্কের বেসিক কনসেপ্ট। এরপর ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটা ছিল এই যে দেখেন, আপনারা যদি বলি যে স্টেট দ্য ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম, তখন হচ্ছে আপনি এই যে এরকম প্রবলেম স্টেটমেন্ট লিখবেন, ঠিক আছে। যেটা আপনারা লাস্ট দিন মিস করছিলেন যে শর্টেস্ট পাথের কি বলে, শর্টেস্ট পাথের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি লিখতে দিয়েছিলাম আপনারা। হ্যাঁ, অনেকে লেখানেই নেই, আবার অনেকে হচ্ছে জাস্ট এক্সাম্পল দিয়ে বলছেন, বাট এটা হচ্ছে একেবারে প্রবলেম স্টেটমেন্ট যে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটা আসলে কি জিনিসটা কি। সো এটা আমরা বলছিলাম ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমের জিনিসটা হচ্ছে এই নেটওয়ার্কে কারেন্টলি ফ্লো আছে 11, ঠিক আছে, বাট ফ্লো আরো বাড়ানো যায় কিনা যাতে আমার ফ্লোটা সর্বোচ্চ অবস্থায় চলে যাবে এবং ওই অবস্থাতে কোনো ফ্লো নেটওয়ার্কের প্রপার্টিও নষ্ট হবে না, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, মানে মোট কথা হচ্ছে আমাকে ফ্লোটাকে সর্বোচ্চ বানাইতে হবে, ঠিক আছে, মানে টোটাল ফ্লোটাকে সর্বোচ্চ বানাইতে হবে, এটাই হচ্ছে আমার আলটিমেট গোল, ঠিক আছে। সো এটার রেজাল্ট হচ্ছে এইটা, এটার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে এইটা, বাট এটা কিভাবে আসে আমরা পরে দেখবো, আস্তে আস্তে ক্যালকুলেট করবো না। সো এরপরে ছিল হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। রেসিডুয়াল নেটওয়ার্কের কনসেপ্টটা ছিল যে একটা নেটওয়ার্ক যদি গিভেন থাকে, সেই রেসিডুয়াল নেটওয়ার্ক দেখে বোঝা যাবে যে ওই নেটওয়ার্কের প্রত্যেকটা লিংক বরাবর আসলে কতটুক পানির ফ্লো বাড়ানো যায়, ঠিক আছে। সো যে লিংক আছে সেই লিংকের জন্য তো চিন্তা করব, উল্টা লিংকের জন্য চিন্তা করব, ঠিক আছে। যে প্রত্যেকটা মানে আমরা চিন্তা করবো প্রত্যেকটা ভার্টেক্সের যাদের মধ্যে লিংক আছে তাদের মধ্যে যদি অ্যাকচুয়ালি কি বলে এটাকে, মানে তাদের মধ্যে যদি অ্যাকচুয়ালি পানির ফ্লো আরো বাড়ানো যায় তাহলে সেই কতটুকু বাড়ানো যায় সেটা হচ্ছে আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। সো সাপোজ হচ্ছে এইরকম যদি হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকে, জাস্ট ধরেন দুইটা ভার্টেক্স নিয়ে হচ্ছে আমার গ্রাফটা, তাহলে রেসিডুয়াল নেটওয়ার্ক দিয়ে আমরা এই ডেফিনিশনটা দেখছিলাম। আর এটা রেসিডুয়াল নেটওয়ার্ক তার মানে বলেন এইখানে ক্যাপাসিটি হচ্ছে 10 আর ফ্লো যায় হচ্ছে 4, তার মানে এই দিক বরাবর আরো 6 ফ্লো বাড়ানো যায়, ঠিক আছে। আর উল্টা দিক বরাবরও চিন্তা করব, যেহেতু এটার ফরওয়ার্ড আছে, মানে যেহেতু এই এস এবং টির মধ্যে একটা লাইন আছে, তার মানে এটার উল্টা লাইনেও কতটুকু ফ্লো বাড়ানো যায় সেটা আমরা চিন্তা করব, ঠিক আছে। সো উল্টা লাইনটা হচ্ছে যদি চিন্তা করি টি থেকে এস, তার মানে দেখেন উল্টা লাইনে আপনি ম্যাক্সিমাম 4 ফ্লো বাড়াইতে পারবেন, কারণ কি আপনি যদি এই দিকে ফ্লো, এই যে উল্টা দিকে এই দিক দিয়ে যাচ্ছে 4 আর এই দিক দিয়ে যদি দেন 3, তার মানে নেট ফ্লো হবে 1। এরপরে এই 3টাকে আরেকটু বাড়ায় উল্টা দিকে 4 বানায় দিলেন, নেট ফ্লো হয়ে যাবে 0। 4 কে বাড়ায় 5 করে দিলেন, তাহলে নেট ফ্লো হয়ে যাবে হচ্ছে -1, কিন্তু ফ্লোর ভ্যালু কখনো -1 হতে পারবে না। তার মানে উল্টা দিক বরাবর সর্বোচ্চ 4 পরিমাণ ফ্লো বাড়ানো যাবে, তার মানে অ্যাকচুয়ালি যতটুকু যে রেটে ফরওয়ার্ড ডিরেকশনে ফ্লো আসতেছে উল্টা ডিরেকশনে ঠিক তত পরিমাণই ম্যাক্সিমাম ততটুকু পরিমাণ ফ্লো বাড়ানো যাবে। সো ফরওয়ার্ড ডিরেকশনে হয় হচ্ছে সি মাইনাস এফ, আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে হচ্ছে শুধু এফ রেসিডুয়াল নেটওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে। এই গেল
সো রেসিডুয়াল নেটওয়ার্কের কনভার্সন, এই যে আমরা যদি এই ধরনের কনভার্সন দেখি, সো এইদিকে 6 আর উল্টা দিকে 4। সো শর্টকাট তো আমরা এইদিন দেখছিলাম যে ফরওয়ার্ড লিংকে হচ্ছে C-F আর ব্যাকওয়ার্ড লিংকে হচ্ছে শুধু F। ঠিক আছে, এরপর আমরা আরো কিছু ছোটখাটো শর্টকাট দেখছিলাম যে কোনো একটা যদি ফ্লো না থাকে সেক্ষেত্রে রেসিডুয়াল নেটওয়ার্কটা হচ্ছে কি, এই দেখেন এই দিক বরাবর, তার মানে যেহেতু কোনো ফ্লো নাই তার মানে আরো 10 ফ্লো বাড়ানো যায়, ক্যাপাসিটি 10, তাহলে 10 ফ্লোই বাড়ানো যায়। তাহলে এইদিকে থাকবে 10, আর উল্টা দিকে যদি আপনি 1 লিটারও ফ্লো বাড়ান তার মানে কি ফ্লোটা আসলে নেগেটিভ হয়ে যাবে। তার মানে উল্টা দিকেও কোনো ফ্লো দেওয়া যাবে না, তার মানে উল্টা দিকের ফ্লো হচ্ছে 0। তার মানে আলটিমেটলি 0 যদি কোনো লাইনের ক্যাপাসিটি হয় সেটাকে আমরা কনসিডার করি না, তার মানে এই এসটা বাদ হয়ে যাবে। তো আলটিমেটলি যদি কোনো একটা নেটওয়ার্ক দিয়ে দেয় আপনাকে, সেখানে যদি কোনো ফ্লো না থাকে তাহলে সেটা রেসিডুয়াল নেটওয়ার্ক এবং ফ্লো নেটওয়ার্ক হুবহু সেম। আর নেক্সট কেস 3 হচ্ছে কোনো এমন একটা গ্রাফ দিয়ে দিল বা এমন একটা ফ্লো নেটওয়ার্ক দিয়ে দিল, ঠিক আছে, যে লিঙ্কটা হচ্ছে পুরোপুরি স্যাচুরেটেড মানে কি একেবারে পুরো ভর্তি হয়ে গেছে, 10 ক্যাপাসিটি একেবারে 10 রেটেই পানি ফ্লো করা হচ্ছে। সো সেই ক্ষেত্রে বেসিক্যালি তার মানে ফরওয়ার্ড দিকে আর কোনো পানির ফ্লোই করানো যাবে না, কারণ 1 লিটার পানি দিলেও পাইপ ফেটে যাবে। কিন্তু আপনি চাইলেই পুরো 10 লিটারকে ক্যান্সেল করে ফেলতে পারেন উল্টা দিক থেকে 10 লিটার দিয়ে, তার মানে উল্টা দিক থেকে সর্বোচ্চ 10 দেওয়া যাবে। ঠিক আছে, সো বেসিক্যালি তার মানে এখানে আর ফরওয়ার্ড লিংক বরাবর কোনো পানির ফ্লো যেহেতু করানো যায় না, 0, তো সেটাকে আমরা বাদ দিয়ে দিই। তার মানে যদি হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কটা এমন থাকে বা ফ্লো নেটওয়ার্কটা যদি এমন থাকে যে যে কোনো একটা লিংক পুরোপুরি স্যাচুরেটেড, তখন তার রেসিডুয়াল নেটওয়ার্কটা ভ্যালুটা সেম রাখে কিন্তু ডিরেকশনটা উল্টায় দেয়। ঠিক আছে, এটাই চেঞ্জ আসে। তো এটা আমরা যখন করব তখন শর্টকাট মাথায় রেখে করব। ঠিক আছে, আর কেস 4টা ছিল ওই যে বাই ডিরেকশনাল। ঠিক আছে, এইদিকেও আছে এইদিকেও আছে, তখন আমরা কি করতাম, এই এসটাকে প্রথমে একটা এস সিম্পলিফাই করতাম, এরপরে নেক্সট এসটাকে সিম্পলিফাই করতাম, এরপরে এই যে ইউ থেকে ভির দিকে যতগুলো এজ আছে, এই দেখেন ইউ থেকে ভির দিকে আছে হচ্ছে 3 আর 7, তার মানে দুইটা যোগ করলে আসে 10। আবার ভি থেকে ইউ এর দিকে আছে কত, এই যে 2 প্লাস 2, তার মানে 4। সো এইটার রেসিডুয়াল কনভার্সন হচ্ছে এইটা, মানে মাঝখানে একটা ধাপ সিম্পলিফাই করতে হয় আর কি। সো এরপর হচ্ছে রেসিডুয়াল, এবার হচ্ছে এতক্ষণ জাস্ট আমরা একটা এজ বাই এজ রেসিডুয়াল কনভার্সন দেখছি। ঠিক আছে, আপনাকে যদি বলি পুরা ফ্লো নেটওয়ার্কটা দিয়ে দিছি, এইটা রেসিডুয়াল কনভার্সন করেন, তার মানে কি করতে হবে, জাস্ট প্রত্যেকটা লিংক বা প্রত্যেকটা এজ কে ধরে ধরে রেসিডুয়াল কনভার্সনে ফেললেই পুরো ফ্লো নেটওয়ার্কে রেসিডুয়াল নেটওয়ার্ক বের হয়ে যাবে। সো ধরেন এই গ্রাফটা যদি দেওয়া থাকে, সো রেসিডুয়াল নেটওয়ার্কেও ভার্টেক্সে কোনো চেঞ্জ নাই, ভার্টেক্স যা আছে সব সেমই, কিন্তু এজে চেঞ্জ আছে। সো ধরেন প্রথম এজটা যদি নেই, তাহলে ফরওয়ার্ডে যাবে 5 আর ব্যাকওয়ার্ডে আসবে 11। ঠিক আছে, এরপরে এই এজটা যদি নেই, ফরওয়ার্ডে যাবে 8, ব্যাকওয়ার্ডে আসবে 4। ঠিক আছে, সো এরকম করে 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 আমরা হচ্ছে কনভার্সনটা দেখছিলাম, তাই তো। এরপরে আমরা নেক্সট একটা ছোট্ট জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে অগমেন্টিং পাথ। সো যদি একটু বলেন তো অগমেন্টিং পাথ কিসের প্রপার্টি, ফ্লো নেটওয়ার্ক নাকি রেসিডুয়াল নেটওয়ার্ক, বলেন তো, এটা খুব ইম্পর্টেন্ট। রেসিডুয়াল নেটওয়ার্ক, রাইট। অগমেন্টিং পাথ যদি আমরা দেখা যায় যে ফ্লো নেটওয়ার্কে অগমেন্টিং পাথ খুঁজতেছি, তাহলে কিন্তু জিনিসটা ভুল। প্রথমে মাথায় রাখতে হবে অগমেন্টিং পাথ হচ্ছে একটা রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি। সো অগমেন্টিং পাথের ডেফিনেশন থাকলেও আপনাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, সো অগমেন্টিং পাথ বেসিক্যালি কিছুই না, রেসিডুয়াল নেটওয়ার্কের সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা কন্টিনিউয়াস রাস্তা। ঠিক আছে, সো সোর্স থেকে সিঙ্কে যাওয়ার রাস্তা কি, কন্টিনিউয়াস রাস্তা মানে রাস্তা আর কি, পাথ। ঠিক আছে, সো এস থেকে ভি1 একটা রাস্তা, ঠিক, এস থেকে ভি1 এ গেলেন, ভি1 থেকে ভি3 তে গেলেন, ভি3 থেকে টি তে গেলেন, তার মানে এইটা একটা অগমেন্টিং পাথ। এই যে এস থেকে ভি1, ভি3 থেকে টি। এরপরে দেখেন এটা একটা অগমেন্টিং পাথ হতে পারে, এই যে এস থেকে ভি1, এস থেকে ভি1 এই যে রাস্তা আছে, ভি1 থেকে ভি2 এই যে রাস্তা আছে, ভি2 থেকে ভি4 রাস্তা আছে, ভি4 থেকে ভি3 একটা রাস্তা আছে, ভি3 থেকে এই যে টি একটা রাস্তা আছে। ঠিক আছে, তার মানে এরকম আরো অগমেন্টিং পাথ আছে। সো প্রত্যেকটা পাথই মানে যে কোনো একটা পাথই হচ্ছে অগমেন্টিং পাথ। আর আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি। সো রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে একটা অগমেন্টিং পাথের বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে অগমেন্টিং পাথ হচ্ছে একটা রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি, আর রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে একটা অগমেন্টিং পাথের প্রপার্টি। ঠিক আছে, সো রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে মানে নাথিং,
যে আমি যদি যে কোনো একটা অগমেন্টিং পাথ যদি নেই, এই যে এস থেকে কেউ কি কোনো কোশ্চেন করবে? আচ্ছা, তো এই যে আমি এস থেকে V1, এই যে আমি হচ্ছে এই পাথটা সাপোজ নিচ্ছি এস থেকে V1, ঠিক আছে, এস থেকে V1, V1 থেকে V3, V1 থেকে V3 এবং V3 থেকে T, ঠিক আছে, এই রাস্তাটাকে নিচ্ছি আমি। সো রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে এই রাস্তার মধ্যে সবচেয়ে মিনিমাম ক্যাপাসিটি কার, সবচেয়ে মিনিমাম ভ্যালু কার, দেখেন তো সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 5, 8, 13, এই যে 5, 8 দেখেন এস থেকে V1 এর জন্য 5, V1 থেকে V3 এর ক্যাপাসিটি হচ্ছে 8, V3 থেকে 8 এর ক্যাপাসিটি, T এর ক্যাপাসিটি হচ্ছে 13, সো মিনিমাম হচ্ছে 5, ঠিক আছে। তার মানে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 5, ঠিক আছে। সো আমরা একটা জিনিস লাস্ট দিন বলে শেষ করছিলাম যে এই 5টা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, এই 5টা অ্যাকচুয়ালি নির্দেশ করে যে এই পাথ বরাবর সর্বোচ্চ 5 ফ্লো বাড়ানো যায়, এই পাথ বরাবর সর্বোচ্চ 5 ফ্লো বাড়ানো যায়, 5-এর চেয়ে বেশি ফ্লো বাড়ানো যাবে না, ঠিক আছে। কারণ 5-এর চেয়ে যদি ফ্লো বাড়াইতে যান এই রাস্তাটা ফেটে যাবে, এই পাইপটা ফেটে যাবে, ঠিক আছে। কারণ এই পাইপ দিয়ে সাপোজ দেখেন এটা তো অ্যাকচুয়ালি এই ফ্লো নেটওয়ার্কের রেসিডুয়াল, তাই না? তার মানে দেখেন এই বরাবর যদি আপনি 5 আর 5-এর চেয়ে বেশি ফ্লো বাড়ান তাহলে ফ্লো সাপোজ ধরেন 6 বাড়াইলেন হয়ে যাবে 17, এইগুলোতে বাড়ানো যাবে, দেখেন 4 কে 9 করা যাবে, ঠিক আছে, সরি 6 যদি বাড়াই, এই দেখেন আমরা এই পাথটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো নেটওয়ার্কের এই পাথটাকে আমরা নিছি, ঠিক আছে, এই যে এইটা, এইটা এবং এইটা, এবং আমরা বলতেছি যে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে, রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা বের করি হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে, আর সেটাকে অ্যাপ্লাই করি হচ্ছে ফ্লো নেটওয়ার্কের উপরে, ঠিক আছে। কারণ রেসিডুয়াল তো আসলে কিছুই না, সে হচ্ছে ফ্লো নেটওয়ার্কটারই একটা রিপ্রেজেন্টেটিভ, যে ওই ফ্লো নেটওয়ার্কে কতটুকু কোন লিংক বরাবর কতটুকু ফ্লো বাড়ানো যায় সেটাই আমরা রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে বসে বসে বের করি, ক্যালকুলেট করি, ঠিক আছে। সো দেখেন তার মানে রেসিডুয়াল পাথ আমাকে বললো যে এই বরাবর গেলে কখনোই 5-এর চেয়ে ফ্লো বেশি বাড়ানো যাবে না। সো আমরা কথাটা প্রুফ করি, এই যে আমরা সাপোজ 5 না বাড়াই বাড়াইতে চাইলাম 10 বা 6 ফ্লো বাড়াইতে চাইলাম, 6 ফ্লো বাড়াইতে চাইলে কি হবে, এই লাইনের ফ্লো 11 থেকে 17 হয়ে যাবে, তার মানে এই লাইনটা ফেটে যাবে। এইখানে বাড়ানো যায় 4 আর 6 10, এই লাইনে বাড়ানো যায় 7 আর 6 13, এখানে এখানে বাড়ানো যায়, কিন্তু যেহেতু এই 5 এই ভ্যালুটা প্রোভাইড করছিল হচ্ছে এস থেকে V1, তার মানে আসলে এটার অনুরূপ ছবি হচ্ছে এইখানে আসলে আমরা দেখতে পারবো যে এইখানে আসলে কোনোভাবেই 5-এর চেয়ে বেশি বাড়ানো যায় না। এতটুকু আমরা বুঝতে পারছি। এইটুক যদি আমরা বুঝতে পারি, সো এই যে আমরা যে অগমেন্টিং পাথ নিছি এস থেকে V1, V1 থেকে V3, V3 থেকে T, সেটা রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে একটা লেমা, ঠিক আছে, সো বা অনুসিদ্ধান্ত। সো সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, চিন্তা করেন একটা কথা, আমার মানে এই অনুসিদ্ধান্তটা বলেই আসছি, বাট এটা হচ্ছে মাথায় রাখতে হবে। দেখেন এই অগমেন্টিং পাথটাকে আমি নিলাম এস থেকে V1, V1 থেকে V3, V3 থেকে T, এই যে এস থেকে V1 এটাকে নিছি, এরপরে নিছি হচ্ছে V1 থেকে V3, সাপোজ আমি এই অগমেন্টিং পাথটাকে নিলাম, এরপরে হচ্ছে V3 থেকে T, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত, V1 থেকে V3 হচ্ছে 8, আর V3 থেকে T হচ্ছে আপনার 13, ঠিক আছে। তাহলে বলেন তো মিনিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুটা কে প্রোভাইড করলো, এই এস থেকে V1, তাই না, এই এস থেকে V1 হচ্ছে মিনিমাম ভ্যালুটা প্রোভাইড করলো। তার মানে মিনিমাম ভ্যালু বলতে কি, রেসিডুয়াল ক্যাপাসিটি সিআর দিয়ে রিপ্রেজেন্ট করি, রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে সিআর দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে যে পাথটা রেসিডুয়াল নেটওয়ার্কের মিনিমাম ভ্যালু প্রোভাইড করে বা অগমেন্টিং পাথের মিনিমাম ভ্যালু প্রোভাইড করে, সেই পরিমাণ ফ্লো যদি ওই পাথ বরাবর অ্যাড করা হয় তাহলে ওই লাইনটা স্যাচুরেটেড হয়ে যায়, স্যাচুরেটেড মানে ভর্তি হয়ে যায়। বুঝলেন এই কথাটা? দেখেন এই পাথের এই যে একটা পাথ নিলাম এস থেকে V1, V1 থেকে V3, V3 থেকে T, এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটিটা প্রোভাইড করলো এস থেকে V1, মানে ভ্যালুর প্রোভাইডার হচ্ছে এস থেকে V1। আমি এখন দাবি করতে চাচ্ছি এই যে ভ্যালুটা আসলো এইটাকে যদি আমি মেইন ফ্লো নেটওয়ার্কে অ্যাড করি ওই লাইন বরাবর ওই পরিমাণ ফ্লো,
তাহলে ওই ভ্যালু প্রোভাইডারটা আসলে স্যাচুরেটেড হয়ে যায়। এই কথাটা বুঝতে পারলেন? দেখেন আপনি যদি এখন এখানে 11-র সাথে আরো 5 ফ্লো যোগ করেন তাহলে এটা 16/16 হয়ে যাবে, মানে এই লাইনটা ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে। এই কথাটা কি বোঝা গেল? একটু বলেন, না বুঝলে বলেন, সহজ একটা কথা। বুঝছেন জি। সবাই? জি স্যার। ওকে, সো দেখেন এখন হচ্ছে ফোর্থ ফুলকারসন অ্যালগরিদমটা দেখি, অনুসিদ্ধান্তটা যদি দেখি তাহলে ফোর্থ ফুলকারসন অ্যালগরিদম দেখলেই বুঝতে পারবো। সো দেখেন ফোর্থ ফুলকারসন অ্যালগরিদম হচ্ছে আপনার একটা গিভেন ফ্লো নেটওয়ার্ক, এই যে একটা গিভেন ফ্লো নেটওয়ার্ক, জিটা হচ্ছে গিভেন ফ্লো নেটওয়ার্ক। সো সেই ফ্লো নেটওয়ার্ক থেকে কি করতে হবে, ওই ফ্লো নেটওয়ার্কের ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, এমন ভাবে ম্যাক্সিমাইজ করতে হবে যাতে ফ্লো আর বাড়ানো যাবে না, এবং একই সাথে ফ্লো নেটওয়ার্কের প্রপার্টিও বৈশিষ্ট্য থাকে, মানে অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, ফ্লো নেটওয়ার্কের কোনো প্রপার্টিতে যাতে হ্যাম্পার না হয়। সো ফোর্থ ফুলকারসন অ্যালগরিদমের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে এই যে গিভেন একটা ফ্লো নেটওয়ার্কের মধ্যে এমন ভাবে ফ্লো বাড়াইতে হবে যাতে ফ্লোটা ম্যাক্সিমাইজ হয় এবং ফ্লো নেটওয়ার্কের কোনো প্রপার্টিও নষ্ট না হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার গিভেন ফ্লো নেটওয়ার্ক, এবং ইনিশিয়ালি আমরা দেখতে পারতেছি এখানে আসলে কোনো ফ্লোই নাই। বাট আপনার পরীক্ষা কিন্তু এমন দেওয়া থাকতে পারে যে একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া আছে যাতে ইনিশিয়ালি কিছু ফ্লো আছে, সাপোজ ইনিশিয়ালি কিছু ফ্লো আছে। ঠিক আছে, বাট এই ফ্লো নেটওয়ার্কটাতে আসলে ইনিশিয়ালি কোনো ফ্লোই নেই, সবগুলা লাইন বা সবগুলা ক্যাপাসিটিতেই আসলে ফ্লো 0 0 0 0 0 0। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। সো এটা তো এখন দেখেন এইবার হচ্ছে আমি কি করব, এই ফোর্থ ফুলকারসন অ্যালগরিদম দিয়ে ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করব। সো ধরেন এই হচ্ছে আপনার ফ্লো নেটওয়ার্ক। সো প্রথম স্টেপ হচ্ছে প্রথমেই ফ্লো নেটওয়ার্ক পাওয়ার সঙ্গে সঙ্গে তার রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকবেন। ঠিক আছে, প্রত্যেকবার প্রত্যেক আইটারেশনে তার রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা আইটারেশনে ফার্স্টে রেসিডুয়াল নেটওয়ার্ক ক্যালকুলেশন হবে। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে আমার ফ্লো নেটওয়ার্ক এবং এইটা হচ্ছে তার রেসিডুয়াল নেটওয়ার্ক। দেখেন আমরা জানি যে ফ্লো নেটওয়ার্কে যদি কোনো ফ্লো না থাকে রেসিডুয়াল নেটওয়ার্ক হুবহু তার সমান। ঠিক আছে, তো এই জন্য রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকতে কোনো কষ্ট হয় নাই, এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে বসাই দিছি। সো এইবার নেক্সট স্টেপ হচ্ছে, এইবার হচ্ছে আমরা আইটারেশনের মধ্যে পড়ছি, কিন্তু আমরা কিন্তু আইটারেশনের মধ্যে পড়ছি। ঠিক আছে, সো চুজ অ্যান অগমেন্টিং পাথ পি। সো দেখেন চুজ অ্যান অগমেন্টিং পাথ পি, অগমেন্টিং পাথ যদি খুঁজতে চাই কোথা থেকে খুঁজতে হবে, ফ্লোর থেকে নাকি রেসিডুয়াল থেকে, এটা বলেন। অগমেন্টিং পাথ পি কোথা থেকে খুঁজবো, ফ্লো থেকে না রেসিডুয়াল থেকে, বলেন। রেসিডিউয়াল থেকে স্যার। তো প্রথমেই চুজ অ্যান অগমেন্টিং পাথ পি, তার মানে হচ্ছে আমি এই রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা পাথ খুঁজবো। সো দেখেন নিচে এস থেকে ভি1, ভি1 থেকে ভি3, ভি3 থেকে ভি2, আপনি যেটা কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভি4 থেকে টি, এই অগমেন্টিং পাথটাকে আমি নিলাম। এবার নেক্সট স্টেপ। ঠিক আছে, সো অগমেন্টিং পাথ হচ্ছে এটা, এস থেকে ভি1, ভি3, ভি2, ভি4, টি। এবার হচ্ছে কি ফাইন্ড রেসিডুয়াল ক্যাপাসিটি অফ পি, তার মানে আপনি যে পাথটা নিলেন পি, তার রেসিডুয়াল ক্যাপাসিটি কত, বলেন। এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি কত, একজন বলেন। এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি কত? স্যার 4। 4। এই যে এইটা হচ্ছে তার মানে রেসিডুয়াল ক্যাপাসিটি 4। এরপরে তার মানে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4। সো অগমেন্ট ফ্লো, অগমেন্ট মানে কি, ফ্লোটাকে প্রবাহিত করা। ঠিক আছে, অগমেন্ট ফ্লো থ্রো পি ইন জি, তার মানে এই যে পিটাকে নিছেন এই বরাবর, জি মানে কি মেইন নেটওয়ার্ক, জি মানে কিন্তু রেসিডুয়াল নেটওয়ার্ক না, জি আর হচ্ছে রেসিডুয়াল আর জি হচ্ছে মেইন নেটওয়ার্ক। সো এই যে পাথটা পি নিছেন এই পাথ বরাবর মেইন নেটওয়ার্কে এই 4 ফ্লোকে প্রবাহিত করবেন। ঠিক আছে, তার মানে দেখেন এই পাথ বরাবর, তার মানে এস থেকে ভি1, এই দিকে যদি আপনি আরো 4 ফ্লো বাড়ান তাহলে 16, 0 ফ্লো ছিল আগে, সেটা হয়ে যাবে 4। এরপর ভি1 থেকে ভি3 ওই পাথ বরাবর, দেখেন জাস্ট ওই পাথ বরাবর, হুবহু ওই পাথ বরাবর। সো 12 ফ্লো হয়ে যাবে হচ্ছে, মানে 12 ফ্লো না, 12 তো ক্যাপাসিটি, সরি। সো ফ্লো আছে হচ্ছে 0, এটা হয়ে যাবে হচ্ছে 4। এরপর ভি3 থেকে ভি2, এখানে ফ্লো 0, ফ্লো হয়ে যাবে 4। ভি2 থেকে ভি4 ফ্লো হয়ে যাবে হচ্ছে 4। ভি4 থেকে টি ফ্লো হয়ে যাবে হচ্ছে 4।
ঠিক আছে, এইবার একটা জিনিস বলেন তো, ঠিক আছে, যখনই আমি এই ফ্লো গুলাকে এখান দিয়ে হচ্ছে প্রবাহিত করব, সঙ্গে সঙ্গে কি হবে বলেন তো, রেসিডুয়াল নেটওয়ার্কটা এর পরের স্টেপে চেঞ্জ হয়ে যাবে না? রেসিডুয়াল নেটওয়ার্ক এই যে এস থেকে V1, এর পরের স্টেপে কি আর এটা 16 থাকবে, নাকি জিনিসটা এরকম হয়ে যাবে যে এই বরাবর চলে আসবে 12 আর এই বরাবর চলে আসবে হচ্ছে 4, তাই না? তারপরে রেসিডুয়াল নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে না? সো তার মানে দেখেন অ্যাকচুয়ালি যে পাথ বরাবর আপনি ফ্লো করছেন এক্স্যাক্টলি সেই পাথ বরাবর হচ্ছে আপনার রেসিডুয়াল নেটওয়ার্কের এজ গুলা মানে লিঙ্ক গুলার ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন আমরা এখন তার মানে এর পরের আইটারেশনে যাওয়ার আগে আবার রেসিডুয়াল নেটওয়ার্ক ড্র করে নিলাম, ঠিক আছে। এবং যদি দেখে থাকেন, দেখেন রেসিডুয়াল নেটওয়ার্কে যাওয়ার আগের বার যখন একটা অগমেন্টিং পাথ নিছি, এই দেখেন এস থেকে V1 নিছিলাম, V1 থেকে V3 নিছিলাম, V3 থেকে V2 নিছিলাম, V2 থেকে V4 নিছিলাম, এরপরে V4 থেকে T তে গেছিলাম। কিন্তু এইবার দেখেন তো V4 থেকে কি আর T তে যাওয়া যায় এখন? বলেন তো, V4 থেকে কি T তে যাওয়া যাচ্ছে আর? মানে আগের যে অগমেন্টিং পাথটা ছিল সেই No, পাথটা, sir. এই পাথটাকে কি আমি নিতে পারবো? No, sir. পারবো না। কেন পারলাম না বলেন তো? কারণ এই পাথটা স্যাচুরেটেড হয়ে গেছে। তখন আমি এই বরাবর 4 ফ্লো করছিলাম, এইটাই কিন্তু ছিল হচ্ছে আমার ফ্লোর প্রোভাইডার, রেসিডুয়াল ক্যাপাসিটি প্রোভাইডার ছিল এই পাথটা। সো যখনই আমি এখান দিয়ে 4 ফ্লো প্রবাহিত করছি, সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই যে বলছিলাম না, যদি একটা লাইন স্যাচুরেটেড হয়ে যায় তার রেসিডুয়াল নেটওয়ার্ক কি হয়, তার উল্টাটা। তার মানে দেখেন এইটা হচ্ছে আমাদের তার মানে ক্লেম যে প্রত্যেকবার আমি যখন এই কাজটা করব আমার একটা একটা করে সিঙ্কে যাওয়ার রাস্তা বন্ধ হইতে থাকবে। বুঝতে পারছেন? এই দেখেন আমি এখন আর এস থেকে V1, V1 থেকে V3, V3 থেকে V2, V2 থেকে V4 এবং V4 থেকে T এই রাস্তাটাকে আমি আর নিতে পারবো না। তার মানে হচ্ছে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা একটা করে রাস্তা আমার কাছে আস্তে আস্তে কমে আসতে থাকবে। আর এই প্রপার্টিতে হচ্ছে ফোর্সফুল কার্সন অ্যালগরিদম কাজ করে, ঠিক আছে। তার মানে এক সময় এমন অবস্থা হবে যে আপনার সোর্স থেকে সিঙ্কে যাওয়ার কোনো রাস্তাই আপনার কাছে থাকবে না, এবং তখন হচ্ছে আপনার অ্যালগরিদম শেষ। বুঝতে পারছেন? সো মোটামুটি আমরা ধরে বুঝে গেছি যে ওভারভিউটা কি। সো তার মানে দেখেন আমি আবার এই যে এইবার কি করলাম, যখন ফ্লোটা বাড়ানোর পরে ওই যে আমি ওই রাস্তা বরাবর ফ্লোটা বাড়াই দিলাম এবং নতুন করে রেসিডুয়াল নেটওয়ার্কটাকে ড্র করলাম ড্র। এরপর আবার সে আগের step, দেখেন চুজ অ্যান অগমেন্টিং পাথ পি। অগমেন্টিং পাথ মানে অবশ্যই রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে। সো এই যে অগমেন্টিং পাথ এস থেকে V1, V1 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে V3, V3 থেকে T, এই অগমেন্টিং পাথটাকে হচ্ছে আমি নিলাম। সো এটা যদি আমি এই যে অগমেন্টিং পাথটাকে যদি নেই, বলেন একজন বলেন, তারপর নেক্সট স্টেপ হচ্ছে ফাইন্ড রেসিডুয়াল ক্যাপাসিটি অফ পি। তার মানে অগমেন্টিং পাথ নেওয়ার পরের কাজ কি, সেই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি খুঁজতে হবে। তাহলে বলেন একজন যে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি কত? 7. 7। সো এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে এই যে দেখেন আমি এইখানে আলাদাভাবে মার্ক করলাম, কারণ এই রাস্তাটা হচ্ছে আমাকে রেসিডুয়াল ক্যাপাসিটি দিচ্ছে। দেখবেন এর পরে এবার এই রাস্তাটা ব্লক হয়ে যাবে, যেহেতু এ হচ্ছে আমাকে রেসিডুয়াল ক্যাপাসিটি দিচ্ছে, এই রাস্তাটা এর নেক্সট স্টেপে বন্ধ হয়ে যাবে। দেখবেন তখন এই ডিরেকশনটা ঘুরে এই দিক চলে আসবে। তার মানে কি আপনি এই রাস্তা দিয়ে আর টিতে যাইতে পারবেন না, আপনার একটা রাস্তা এইভাবে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন তার মানে এইটা যদি হচ্ছে আমার রেসিডুয়াল ক্যাপাসিটি প্রোভাইড করে 7, তার মানে আমি এখন কি করবো, এই যে যে পাথটা রেসিডুয়াল নেটওয়ার্কে নিলাম সেই পাথ বরাবরই ফ্লো নেটওয়ার্কে গিয়ে এই 7 অ্যামাউন্ট ফ্লো বাড়াই দিব, ঠিক আছে। তো এই যে এরপরে নেক্সট হচ্ছে অগমেন্ট ফ্লো থ্রো পি ইন জি, ঠিক আছে, জি মানে মেইন নেটওয়ার্কটা। সো এই দেখেন এস থেকে V1 এ ফ্লো ছিল 4, আরো 7 বাড়াইলে 11 হয়ে যায়, ঠিক আছে। এরপরে V1 থেকে V2 এখানে কোনো ফ্লোই নাই, তার মানে এটা 7 হয়ে যাবে। এরপর হচ্ছে V2 থেকে V4 4 ফ্লো ছিল, এটা 11 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে V4 থেকে V3 দেখেন 7 ফ্লো ছিল, এটা 7 হয়ে যাবে। এরপরে V3 থেকে T এখানে কোনো ফ্লোই ছিল না, এটা 7 হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে ফ্লো বাড়ানো শেষ। তাহলে ফ্লো যেহেতু বাড়াইলাম, এইখানে ভ্যালু গুলা যেহেতু আপডেট হলো, তার মানে কি হবে বলেন তো, এইখানে আবার নতুন করে রেসিডুয়াল নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন এখন আমি আবার রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকলাম, এই যে নতুন রেসিডুয়াল নেটওয়ার্ক। এবং দেখেন আমি কিন্তু প্রত্যেকবার কমলা মার্ক দিয়ে মার্ক করে রাখতেছি, বা হচ্ছে এই যে অরেঞ্জ কালার দিয়ে মার্ক করতেছি যে কোন রাস্তাগুলো আসলে প্রত্যেকবার বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখেন V3 থেকে V4 এ আসা রাস্তা বন্ধ, এই যে এটা আগের বার বন্ধ হয়েছিল, ঠিক আছে। এইবার কি করব, আবার সেম প্রসেস, চুজ অ্যান অগমেন্টিং পাথ পি। এই যে অগমেন্টিং পাথ পি, এবার এটাকে নিচ্ছি, এটা এটা এটা
ঠিক আছে, অগমেন্টিং পাথ পি নিলাম, ফাইন। আচ্ছা, এরপরে কি করব, এই যে অগমেন্টিং পাথ যেহেতু এটা নিলাম, বলেন এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত? ফাইন রেসিডুয়াল ক্যাপাসিটি, বলেন এটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি কত? 8। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু 8, এই লাইনটা 8 প্রোভাইড করতেছে, নেক্সট বার এই লাইনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই লাইনটা স্যাচুরেটেড হয়ে যাবে, তার মানে কি এই লাইন দিয়ে আসলে পানির ফ্লো বাড়ানো যাবে না। সো এটা হচ্ছে আমার রেসিডুয়াল ক্যাপাসিটি প্রোভাইডার। So residual capacity is 8 and augment flow through P in G, তার মানে আমি এই পাথ বরাবর মেইন নেটওয়ার্কে 8 ফ্লো বাড়াই দিব। সো বাড়াই, এই বরাবর আসলে এটা হয়ে যাবে 8। এইবার একটা টুইস্ট আছে, এইবার দেখেন আমি এই বরাবর ফ্লো বাড়াবো, এই দেখেন এই বরাবর 8 ফ্লো বাড়াবো, দেখেন ভালো করে দেখেন, এই বরাবর 8 ফ্লো আমি বাড়াবো, কিন্তু এই বরাবর তো 8 ফ্লো বাড়ানো যায় না। এই লিংকে দেখেন, এই বরাবর যদি আপনি 8 ফ্লো বাড়াইতে চান, এটা কি ক্যাপাসিটিকে এক্সিড করে না? 4 ক্যাপাসিটি আপনি ফ্লো বাড়াই দিলেন 8, এরকম দিলে কি হবে? হবে না, তাই না? তার মানে কি করতে হবে বলেন তো? তার মানে এখানে আমরা একটা ঝামেলায় পড়লাম। কিন্তু কারো যদি আইডিয়া থাকে এখানে বলেন তো কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়? এখান থেকে 8 বাড়ানো যাবে, ঠিক আছে, 8 বাড়ানো যাবে, কিন্তু কি হবে বলেন তো একজন, যা মাথায় আসে বলেন। এই পাথ বরাবর, এই যে এই ডিরেকশন বরাবর যদি আমি 8 ফ্লো বাড়াইতে চাই, কিভাবে 8 ফ্লো বাড়াবো? V2 থেকে V4। সমস্যাটা কোথায় দেখেন, V2 থেকে V1, V2 থেকে V1 এর যে লাইনটা, সেই লাইনের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি 4। তাহলে আমি এখানে 8 ফ্লো কেমনে বাড়াবো? ক্যাপাসিটি 4, 4 এর বেশি নিতে পারি না, তাহলে 8 দিলে তো ফাটিয়ে যাবে, স্বাভাবিক তাই না? বলেন তো এই লাইন বরাবর কেমনে 8 ফ্লো বাড়াবো? বলেন বলেন, একজন একটু আইডিয়া দেন। পাথ নেওয়া যায় স্যার, হ্যাঁ, আরেকটা রুট নেওয়া যায়। না নতুন করে রাস্তা তো, আপনি তো মানে ফ্লো বাড়াইতে বলছে, মানে আপনাকে ফ্লো বাড়ানোর জন্য তো আপনি কখনোই মানে নতুন করে লাইন লাগাইতে পারবেন না, তাই না? লাইন যা আছে তার মধ্যে দিয়ে ফ্লো বাড়াই দিতে হবে আর কি। বলেন তো কি হবে? স্যার V2 থেকে V3 তে কি মানে ব্যাকওয়ার্ড ফ্লো করা যাবে? না এই লাইনেই, হ্যাঁ V2 থেকে V3 বলছেন V3 নাকি? না এই বরাবরই 8 ফ্লো চিন্তা করেন, এই বরাবরই। স্যার সোর্স থেকে যদি V2 তে আরো বেশি আসে, সোর্স V2 থেকে থেকে না, V1 সোর্স এ স্যার থেকে ব্যাকওয়ার্ডে করুন। এখানে 8, হ্যাঁ হ্যাঁ কি বললেন, এই যে সলিউশনটা পাইলাম মনে হয়, হ্যাঁ V2 বলেন। থেকে V1 এ ব্যাকওয়ার্ডে করলাম। Exactly, ঠিক আছে, দেখেন এইখানে আমার রেসিডুয়াল নেটওয়ার্ক কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। রেসিডুয়াল নেটওয়ার্ক সবসময় আমাকে কারেক্ট ইনফরমেশনই দিবে, কিন্তু আপনি কেন এসে ধাঁধায় পড়ে গেলেন যে কিভাবে কারেক্ট ইনফরমেশন দিল? এইখান দিয়ে তো আপনাকে রেসিডুয়াল নেটওয়ার্ক বলতেছে এই লাইন বরাবর 8 ফ্লো বাড়ানো যাবে, অবশ্যই যাবে, নয়তো তো সে, ঠিক আছে, মানে এখানে দেখাইতো না। অ্যাকচুয়ালি এই লাইন বরাবর দেখেন রেসিডুয়াল বরাবর 11 বাড়ানো যায়, 11 বাড়ানো যায়, ঠিক আছে। তো আপনাকে বলছে হচ্ছে 8 ফ্লো বাড়াইতে, কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে হবে? আপনি ধান্দায় পড়ে গেলেন যে খুব ঝামেলার ব্যাপার তো। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে এইটা, যখন আপনি এইখানে রেসিডুয়ালটা কনভার্সন করছিলেন, V1 এবং V2 যখন রেসিডুয়াল কনভার্সন হইলো, তখন কি করছিলেন আপনি? এই দুইটা লাইনকে একসাথে নিয়ে তারপর তাদের ক্যাপাসিটিটাকে যোগ করছিলেন না? যখন এই যে V1 এবং V2 এর মধ্যে যে রেসিডুয়াল কনভার্সন, তখন করা এদের মধ্যে যেহেতু দুইটা ডিরেকশনে এজ আছে, তখন কি করছেন আপনি? এইটা রেসিডুয়াল করছিলেন, এইটা রেসিডুয়াল করছিলেন, এরপর সেই দুইটাকে একসাথে যোগ করে নতুন রেসিডুয়ালটা বানাইছিলেন, তাই না? ফাইনাল রেসিডুয়ালটা বানাইছিলেন। তার মানে অ্যাকচুয়ালি এইখানে V1 এবং V2 একসাথে আপনি যদি এইদিকে 8 ফ্লো করতে চান তাহলে ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে জিনিসটা হচ্ছে কি এই দুইটা পাইপ আসলে শর্ট করা, ঠিক আছে, মানে একবারে জিনিসটা হচ্ছে আপনি যদি এই V2 থেকে পানি ছাড়েন, V2 থেকে পানি ছাড়লে সেম গতিতে এইদিকেও পানি যাবে এইদিকেও পানি যাবে, টাইপের এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো দেখেন V2 থেকে যদি আপনি এখন 8 লিটার পানি ছাড়েন, এটাকে আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব? 8 লিটারকে 7 এবং 1 এ ডিস্ট্রিবিউট করে দিব। 8 লিটারকে 7 এবং 1 এ ডিস্ট্রিবিউট করলাম, আরো ডিস্ট্রিবিউশন করা যায়, শুধু 7 1 এ না। সো দেখেন আপনি যদি এইবার এই লিংক বরাবর V2 থেকে V1 এর দিকে যদি 7 পানি পাঠান, তার মানে কি এই ফ্লোটা ক্যান্সেল হয়ে যাবে, মানে 7 উপর থেকে আসতেছে, আপনি নিচের থেকে 7 পাঠালেন, ক্যান্সেল হয়ে গেল। আর এই দিকে যদি 4 ফ্লো ছিল, 4 ক্যাপাসিটি, বাকি এককে এইদিকে ফ্লো করে দিলেন, তার মানে এটা হয়ে যাবে কি 1/4। বুঝতে পারছেন? 8 ফ্লোটাকে আমি এইভাবে পাঠাবো। দেখেন কি চিন্তা করলাম, আমার এখন কি করতে হবে? V2 থেকে মেইন কথা হচ্ছে
V2 থেকে V1 এর দিকে দেখেন, V2 থেকে V1 এর দিকে আমার সরি V2 থেকে V1 এর দিকে আমার 8 ফ্লো বাড়াইতে হবে, এটা হচ্ছে আমার কাহিনী। সেটা কিভাবে বাড়াই সেটা আমার দেখার বিষয় না, V2 থেকে V1 এর দিকে 8 বাড়াইতে হবে। আমি কি করলাম, যেহেতু আমার কাছে দুইটা লাইন আছে, আমি এখানে চালাকি করলাম, কি করলাম, বললাম যে 8 ফ্লো তো বাড়াইতে হবে, আমি দিলাম এইদিকে 8 ফ্লোকে আমি এই 7 এবং 1 এ চিন্তা করলাম, 7 এবং 1, যে এই লাইন দিয়ে আমি 7 এইদিকে পাঠাবো। তো 7 যখন পাঠাবো তখন এই 7 সাথে ক্যান্সেল হয়ে যাবে, কারণ এই 7 তো আসলে এই দিকে আসতেছে, এই দিক দিয়েও 7 আসতেছে, এই দিক দিয়েও 7 আসতেছে, তার মানে আলটিমেটলি এই লাইনটা ক্যান্সেল হয়ে যাবে, মানে কোনো ফ্লোই থাকবে না। আর বাকি এক যেটা থাকে সেটাকেও আমি V2 থেকে V1 এর এই লিঙ্ক দিয়ে পাঠাবো, ঠিক আছে। তো তখন আর কি এইদিকে জাস্ট নেট ফ্লো 1 বেড়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলেন? এটা কি বোঝা গেল? বলেন, এটা একটু বলেন, না বুঝতে বলেন, এটা সহজ জিনিস আর কি, মানে এত কঠিন কিছু না। বুঝছেন? বাকি একটু রেসপন্স করেন, না তো ঠিক আছে। তার মানে দেখেন, এটাকে চাইলে যে শুধু 7 এবং 1 এ ডিভাইড করে পাঠানো যেত তা না, শুধু 7 1 না, আপনি চাইলে এই দিক দিয়ে 6 পাঠান, ঠিক আছে। এই যে ধরেন এই লিংকের নাম হচ্ছে E1, ঠিক আছে, এই লিংকের নাম হচ্ছে E1, আর এই লিংকের নাম হচ্ছে E2। সো আপনি যদি E1 দিয়ে চাইলে 6 পাঠান, E2 দিয়ে চাইলে 2 পাঠান, ঠিক আছে। তার মানে হচ্ছে E1 দিয়ে যদি 6 পাঠান, তার মানে এই ফ্লোটা হয়ে যাবে হচ্ছে 1/10, 7 এবং 6 উল্টা দিক থেকে এসে নেট ফ্লো হচ্ছে 1, আর এই ফ্লোটা হয়ে যাবে তখন 2, ঠিক আছে। আবার E1 এ যদি হচ্ছে আপনি চাইলে 5 পাঠান, E3 তে চাইলে আপনি 3 পাঠান, টোটাল আপনার 8 ফ্লো বাড়াইতে হবে, যেভাবে পাঠান আপনি, মানে সুইটেবল ওয়েতে আপনি যেভাবে পাঠান কোনো সমস্যা নাই, ঠিক আছে। সাপোজ হচ্ছে তখন হচ্ছে E1 দিয়ে যদি আপনি 5 পাঠান, এই দিকে আসতেছে 7, এই দিক দিয়ে পাঠালেন 5, এটা হয়ে যাবে 2, ঠিক আছে। আর E3 দিয়ে ডিরেকশন এই দিকেই 3 পাঠাইলেন, ঠিক আছে, তার মানে এই ফ্লো হয়ে যাবে হচ্ছে 3, তার মানে 5 3 এভাবে আপনি চাইলে পাঠাইতে পারেন। আবার কিন্তু E1 দিয়ে হচ্ছে সাপোজ পাঠাইলেন হচ্ছে 2, আর E3 দিয়ে পাঠাইলেন, তাহলে বাকি থাকে হচ্ছে 6, মানে টোটাল তো আপনার এই V2 থেকে V8 এর দিক V1 এর দিকে 8 বাড়াইতে হবে। তো আপনি 2 আর 6 এ ডিভাইড করে নিলেন, তো আপনি বললেন এই দিক দিয়ে 2 পাঠাবো, ফাইন, এই দিক দিয়ে 2 পাঠালে কোনো সমস্যা নাই, উল্টা দিক দিয়ে 7 আসে, তার উল্টা দিক দিয়ে 2 আসে, তার মানে এটা 5 হয়ে যাবে। কিন্তু এই দিক বরাবর যে বাকি 6 ফ্লো থাকলো, এই দিক বরাবর বাড়ানো যায় না, কারণ এই দিক বরাবর বাড়াইলে সেটা ক্যাপাসিটিকে E2 এর ক্যাপাসিটি আসলে এক্সিড করে, মানে এক্সিড করে, ঠিক আছে। সো এইখানে আসলে 7 এই কম্বিনেশনে ফ্লো বাড়ানো যাবে, ঠিক আছে। 6 2 এই কম্বিনেশনে ফ্লো বাড়ানো যাবে, ঠিক আছে। 5 3 এই কম্বিনেশনেও ফ্লো বাড়ানো যাবে, 4 4 এই কম্বিনেশনেও ফ্লো বাড়ানো যাবে, কিন্তু 5 3 এই কম্বিনেশনে আর ফ্লো বাড়ানো যাবে না, ঠিক আছে। কারণ সরি, কি লিখলাম, সরি, এটা হচ্ছে 3 5, কারণ এই দিক দিয়ে 3 বাড়াইলে এইটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু এইটাতে ক্যাপাসিটি এক্সিট করে। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি আমার মেসেজটা কি ছিল। সো আমি যদি এখান থেকে, তার মানে এখন আমার মেইন কাজ ছিল হচ্ছে V2 থেকে V1, আমি আমার আসল কাজে ফিরে আসি। V2 থেকে V1 যদি দেই, তাহলে V2 থেকে V1 এর দিকে যদি যাই, তার মানে এই ফ্লোটা ক্যান্সেল, এই বরাবর আমি 7 পাঠাইলাম, আর এই বরাবর বাকি 1 কে পাঠাইলাম, ঠিক আছে। তার মানে এই ফ্লোটা ক্যান্সেল হয়ে এইদিকে জাস্ট 1 ফ্লো হবে। নেক্সট এই যে এই পাথটা, এই লাল পাথটাকে আমরা নিচ্ছিলাম V1 থেকে V3। সো V1 থেকে V3 যখন নিলাম, তখন 4 হয়ে 4 কেটে 12 হয়ে গেল, 8 ফ্লো বাড়ানোতে 12 হয়ে গেল। V3 থেকে T তে T 8 বাড়াইলে কত হয়? 15, ঠিক আছে। সো আমরা এই পাথ বরাবর মেইন নেটওয়ার্কে ফ্লো বাড়ায় ফেললাম, শেষ। তাহলে কি করব, এবার কোন পাথটা বন্ধ হবে বলেন তো? এইবার সোর্স থেকে সিঙ্কে যাওয়ার কোন রাস্তাটা বন্ধ হবে, একজন একটু বলেন। সোর্স থেকে সিঙ্কে যাওয়ার কোন রাস্তাটা বন্ধ হবে বলেন? V1 to V3. এই যে V1 to V3, এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এই রাস্তাটা যদি বন্ধ হয়, আমরা আবার রিড্র করলাম, ঠিক আছে। এই দেখেন রিড্র করলে, এই দেখেন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সো রিড্র করার পরে এটা, সো এরপরে আবার সেম প্রসেস, চুজ এন অগমেন্টিং পাথ P নিলাম, এই যে এই অগমেন্টিং পাথটাকে নিলাম। এরপরে হচ্ছে ফাইন্ড রেসিডুয়াল ক্যাপাসিটি P, তাহলে এটা রেসিডুয়াল ক্যাপাসিটি হবে এই যে, এবার এটার প্রোভাইডার হবে হচ্ছে এই যে এইটা। সো রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4,
অগমেন্ট ফ্লো থ্রো পি ইন জি, তার মানে এই চারটাকে ওই রাস্তা বরাবর মেইন নেটওয়ার্কে ফ্লো করতে হবে। সো এই যে আসলাম মেইন নেটওয়ার্কে, এস থেকে ভি2 তে আরো 4 বাড়াইলে হয়ে যায় 12, ভি2 থেকে ভি3, ঠিক আছে, এই দিক বরাবর। এই দেখেন এইটা হচ্ছে আবার সেই কি জানি বলে, দেখেন এই দেখেন ভি2 থেকে ভি3 তে অ্যাকচুয়ালি মেইন ফ্লো নেটওয়ার্কে কোনো রাস্তা নাই, ঠিক আছে, বাট আপনার 4 বাড়াইতে হবে। সো আপনি যদি 4 এই দিক বরাবর বাড়ান, এই জন্য আমি ডটেড লাইন দিয়েছিলাম, দেখেন রাস্তাটা হচ্ছে আমার দেখাচ্ছে হচ্ছে ভি2 থেকে ভি3। সো ভি2 থেকে ভি3 কে যদি আপনি বাড়ান, এইদিকে 4 ফ্লো বাড়ান, তখন কি হবে, এই 4 মানে এই দিকের 4 আর এই দিকের 4 মিলে রাস্তাটাকে ক্যান্সেল করে দিবে, বুঝতে পারছেন? তার মানে রাস্তাটা না, সরি, ফ্লোটা ক্যান্সেল করে দিবে। সো ফ্লো হয়ে যাবে হচ্ছে ফ্লো, এই যে এই জন্য আমি ডটেড করে দিচ্ছি, কারণ উল্টা দিকে ফ্লো দিচ্ছি, ঠিক আছে। সো এই জন্য ফ্লোটা ক্যান্সেল হয়ে গেল, এইদিকে 4 ছিল, উল্টাতে করাতে ক্যান্সেল। এরপরে আর কোন পাথ ছিল, এই যে ভি3 থেকে টি, এই দিক বরাবর 4 ফ্লো বাড়াইলে এটা হয়ে যায় হচ্ছে 19। সো এখন নতুন ফ্লো আসলো, তার মানে আবার নতুন করে রেসিডুয়াল নেটওয়ার্ক ড্র করব, ঠিক আছে। সো রেসিডুয়াল নেটওয়ার্ক ড্র করার পরে এটা, আচ্ছা এবার কি, আবার চুজ অ্যান অগমেন্টিং পাথ পি। এবার দেখেন তো এখানে কোনো অগমেন্টিং পাথ আছে নাকি, খুঁজে দেখেন কোনো অগমেন্টিং পাথ পান কিনা। এখানে আর কোনো অগমেন্টিং পাথ নাই, তার মানে সোর্স থেকে সিঙ্কে আপনি যেসব রাস্তা বরাবর ফ্লো বাড়াইতে পারতেন সবকটা রাস্তাতেই ফ্লো বাড়ানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আর কোনো অগমেন্টিং পাথ বাকি নাই, তার মানে আপনার প্রসেস শেষ, তার মানে নো পাথ রিমেইনিং, সো প্রসেস এন্ডস, ঠিক আছে। সো এখন ক্যালকুলেট দ্য টোটাল ফ্লো, তার মানে এখন দেখেন, তার মানে এই নেটওয়ার্কের টোটাল ম্যাক্সিমাইজড ফ্লো হচ্ছে 11 প্লাস 12, মানে সোর্স থেকে 11 লিটার প্লাস 12 লিটার, মানে টোটাল 23 লিটার পানি বের হচ্ছে। এবং দেখেন সিঙ্কেও 19 প্লাস 4, 23 লিটার পানি বের হচ্ছে, ঠিক আছে। তার মানে এই নেটওয়ার্কের, এই গিভেন নেটওয়ার্কের ম্যাক্সিমাইজড ফ্লো হচ্ছে 23। এই নেটওয়ার্কে 23-এর চেয়ে বেশি আপনি ফ্লো করানো যাবে না। 23-এর চেয়ে বেশি যদি 1 লিটারও ফ্লো বাড়ান, সেটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনি এই নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে। সো আমি ধরেন আপনাকে একটা এরকম নেটওয়ার্ক, আমি হচ্ছে আপনাকে কি করব, সাপোজ ধরেন এরকম হচ্ছে একটা ফ্লো নেটওয়ার্ক দিয়ে বলতে পারি যে, হ্যাঁ, যে এই নেটওয়ার্কে সাপোজ হচ্ছে 25 ফ্লো বাড়াইতে, বললাম যে ফ্লো 25 বাড়াইতে, ঠিক আছে, এমন ভাবে 25 ফ্লো বাড়াইতে যাতে প্রত্যেকটা নেটওয়ার্কে অ্যাডজাস্ট, প্রত্যেকটা ভার্টেক্সকে অ্যাডজাস্ট করা যায়, সাম্য অবস্থায় নিয়ে আসা যায়, যে ফ্লো ইন ইকুয়াল টু ফ্লো আউট। কিন্তু ওই নেটওয়ার্কে আসলে সাপোজ 23-এর বেশি ফ্লোই বাড়ানো যায় না, তাহলে তো 25 বাড়ানো আসলে সম্ভব না। সো আপনি ফ্লো নেটওয়ার্ক দিয়ে সেটাকে ড্র করে প্রুফ করবেন যে এই নেটওয়ার্ক আসলে 23-এর বেশি বাড়ানো যায় না, সো এখানে 25 ফ্লো বাড়ানো আসলে সম্ভব না, বুঝতে পারছেন? কোশ্চেনের টাইপ গুলো তো নিশ্চয়ই ধরতে পারতেছেন কি টাইপের কোশ্চেন হবে। সো তার মানে এটাই ছিল আমাদের ফোর্থ ফ্রিকোয়েন্সি অ্যালগরিদম। সো ম্যাক্স ফ্লো অফ জি, এই ফ্লো নেটওয়ার্কে ম্যাক্স ফ্লো হচ্ছে 23, ঠিক আছে। সো এই হচ্ছে জিনিস। আর ফোর্থ ফ্রিকোয়েন্সি অ্যালগরিদমটা জাস্ট হচ্ছে, যদি একটু শর্টে দেখেন, ঠিক আছে, এটা কিছুই না, এটা আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। বাট নেক্সট দিন হচ্ছে আপনাদের যে ক্লাস আছে ওখানে জাস্ট শর্ট করে বলে দিব, ঠিক আছে। সো এই আজকে এই পর্যন্তই।